বাংলাদেশে তরুণ নেতা ওসমান হাদি গুলিবিদ্ধ হবার পরপরই উপদেষ্টাদের কেউ কেউ থেকে শুরু করে প্রধান উপদেষ্টা পর্যন্ত আওয়ামী লীগের দিকে অভিযোগের তীর নিবদ্ধ করলেও আওয়ামী লীগের তরফে এখন পর্যন্ত জানা যাচ্ছিল না যে ওসমান হাদির এই আততায়ীর গুলিতে নিহত হওয়া, যা কিনা সারা বাংলাদেশ জুড়ে এমন আলোড়নের সৃষ্টি করলো, প্রতিবাদ বিক্ষোভের সৃষ্টি করলো, লাখো লোকের সমাবেশ ঘটালো, তার জানা যায়। এবং এরপর রাতভর যে ধরনের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটলো দুই পত্রিকা অফিস এবং কয়েকটি সাংস্কৃতিক সংগঠনের ওপর, সেগুলো নিয়ে সারা পৃথিবীর সংবাদ মাধ্যমে খবর হলেও আওয়ামী লীগ যাদের দিকে আগ্রহ আছে, সন্দেহের চোখ আছে, তারা কি ভাবছে এই ঘটনা নিয়ে তা এখন পর্যন্ত জানা যাচ্ছিল না। তবে ভারতীয় সংবাদ মাধ্যম ফার্স্ট পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা সরাসরি বলেছেন যে এই যে দুঃখজনক মৃত্যুর ঘটনা, সেটা ইউনূস সরকারের আমলে কি ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে, মানে ললেসনেসের একটা উপযুক্ত প্রমাণ, মানে আইন কিভাবে ভেঙে পড়েছে, আইন বলে যে কিছু নেই তারই শুধুমাত্র একটি প্রমাণ নয়, এই দুঃখজনক হত্যাকাণ্ড, ট্র্যাজিক কিলিং ঘটতে পেরেছে সেই সেম অ্যাক্টরদের দ্বারা, সেই একই ব্যক্তিদের দ্বারা যারা ভয়াবহ বিশৃঙ্খলা ঘটিয়েছিল 2024-এর জুলাই আগস্ট আন্দোলনের সময়, এবং যাদের ভয়াবহ সহিংসতা বিশৃঙ্খলার মুখে 2024-এর আগস্টে শেখ হাসিনা বলছেন তাকে এবং তার পরিবারকে নিরাপত্তার কথা মাথায় রেখে চলে আসতে হয়েছিল ভারতে এবং তার দলকে ক্ষমতা ছেড়ে দিতে হয়েছিল। ফার্স্ট পোস্টকে দেওয়া এই সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন, দ্য ট্র্যাজিক কিলিং রিফ্লেক্টস দ্য ললেসনেস দ্যাট আপরুটেড মাই গভর্নমেন্ট, যেই বিশৃঙ্খলা আমার সরকারকে ক্ষমতাচ্যুত করেছিল এবং যা কিনা ইউনূসের সময়ে আরো বহুগুণে বৃদ্ধি পেয়েছে, এই দুঃখজনক মৃত্যু তারই এক রকমের প্রতিফলন। শেখ হাসিনা বলেছেন যে ভায়োলেন্স হ্যাজ বিকাম দ্য নর্ম, মানে এক রকমের সহিংসতা বাংলাদেশের এক রকমের নর্ম, নিয়ম নীতিতে পরিণত হয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে, যে সরকার হয় অস্বীকার করে এই সহিংসতার বিষয়টি, না হলে তার সে অক্ষম, পাওয়ারলেস, সে তার কোনো ক্ষমতা নাই এ ধরনের সহিংসতা বন্ধ করার। শেখ হাসিনা বলছেন এই ধরনের ঘটনা পুরো বাংলাদেশকে ভেতর থেকে ডিস্ট্যাবিলাইজ, অস্থিতিশীল করে তুলছে। অন্যদিকে বাংলাদেশের সঙ্গে আমাদের প্রতিবেশী দেশগুলোর সম্পর্ককেও ক্ষতিগ্রস্ত করছে, যারা এক রকমের উদ্বেগ নিয়ে, উৎকণ্ঠা নিয়ে বাংলাদেশের পরিস্থিতির দিকে নজর রাখছেন। শেখ হাসিনা সেই সাক্ষাৎকারে বলে যে কথা আমি সব সময় বলে এসেছি, যে যারা এই ঘটনা ঘটিয়েছে, মানে হাদির হত্যাকাণ্ড ঘটিয়েছে, এই দুঃখজনক হত্যাকাণ্ড ঘটিয়েছে, সেই একই অ্যাক্টররা তার সরকারকেও নামিয়েছে। এবং ফার্স্ট পোস্টের সঙ্গে এই যে নভেম্বর মাসেই দেওয়া একটা পূর্ণাঙ্গ সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেছিলেন যে তার সরকার পদচ্যুত হয়, ক্ষমতাচ্যুত হয় চরমপন্থী গোষ্ঠীগুলোর আন্দোলন এবং সহিংসতার মুখে। এবং শেখ হাসিনা তখন বলেছেন যে মানে একদিকে তিনি যেমন ওই সাক্ষাৎকারে তাকে প্রশ্নের মানে করা হয়েছিল যে তিনি কি রিজাইন করেছিলেন, পদত্যাগ করেছিলেন, তখন তিনি বলেছিলেন যে তিনি কোনো পদত্যাগপত্র সই করেন নাই, লেখেন নাই কিংবা জমা দেন নাই, কিন্তু দেশ ছেড়ে আসাটা এক রকমের তার জন্য একটা হয় এক্সট্রিমিস্ট ফোর্স, চরমপন্থী গোষ্ঠীগুলোর ডিমান্ডের মুখে, যে দাবি সে দাবির মুখে তাকে আত্মসমর্পণ করতে হতো, অথবা যে কোনো ধরনের তাৎক্ষণিক ক্ষতি সামাল দিতে এবং আরো জনগণকে আরো রক্তপাত থেকে বাঁচাতে তার দেশ ছাড়তে হতো। সেই অবস্থায় তিনি দেশ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি বলেছিলেন যে
পুরো ঘটনা প্রবাহকে শুধুমাত্র কিন্তু ফার্স্ট পোস্টের সঙ্গে সাক্ষাৎকারে নয়, নভেম্বরে যখন শেখ হাসিনা একের পর এক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিতে থাকলেন, প্রতিবারই তিনি এই কথাটা উল্লেখ করেছেন যে তিনি মনে করেন না যে 2024-এর জুলাই আগস্টের আন্দোলনটি শুধুই একটা গণ অভ্যুত্থান বা ছাত্র জনতার অভ্যুত্থান হিসেবে দেখলে সেটা ঠিক হবে। ওই অভ্যুত্থানের মধ্যে অনেক পক্ষ উদ্দেশ্য নিয়ে সুনির্দিষ্টভাবে সহিংসতা সৃষ্টির উদ্দেশ্য নিয়ে জড়ো হয়েছিল অনেক রাজনৈতিক পক্ষ, এবং তারা যে ব্যাপক বিশৃঙ্খলা তৈরি করেছিল সেই ব্যাপক বিশৃঙ্খলা ঠেকাতে, সাধারণ মানুষের জানমাল রক্ষায়, রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় তখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো যে ধরনের ব্যবস্থা নিচ্ছিল তাৎক্ষণিকভাবে সেগুলোতে কিছু ভুল হয়ে থাকতে পারে, কিন্তু শেখ হাসিনা বারবার মনে করাচ্ছিলেন যে মনে রাখতে হবে 2024-এর জুলাই আগস্ট আন্দোলনের সময় কিভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে উদ্দেশ্যমূলকভাবে ভেঙে পড়ানো হয়েছিল, মানে একেবারে ভেঙে দেওয়া হয়েছিল। তিনি বলছিলেন যে ছাত্ররা তো একটা যুক্তিসঙ্গত দাবি যুক্তি নিয়ে তাদের আন্দোলন শুরু করেছিল, কিন্তু 2024-এর জুলাই আগস্টের আন্দোলনটা যে আর সেই ছাত্রদের কোটা সংস্কার আন্দোলনে আটকে থাকেনি, বরং ব্যাপক রকমের রক্তপাত, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর ওপর হামলা, সহিংসতা, হত্যা এসবের মধ্যে চলে গিয়েছিল। সেই বিষয়টি মাথায় রেখে কারা ও ধরনের ঘটনা ঘটিয়েছিল সেটা বিবেচনা করে 2024-এর জুলাই আগস্ট আন্দোলনকে বিবেচনা করতে হবে। ফার্স্ট পোস্টের সঙ্গে এর আগের বার দেওয়া সাক্ষাৎকারে ফার্স্ট পোস্ট সরাসরি তাকে তখন প্রশ্ন করেছিল যে উড ইউ কল অগাস্ট 2024 আ কু অর আ পপুলার আপরাইজিং ইউ মিসরেড, মানে আপনি বুঝতে ভুল করেছিলেন, এমন একটা গণ অভ্যুত্থান ছিল কিনা। তখন শেখ হাসিনা উত্তর দিয়েছিলেন যে একেবারে প্রকৃতপক্ষে অর্থনৈতিক এবং সামাজিক যেসব ক্ষোভ ছিল তার মধ্য থেকেই ওই ছাত্র আন্দোলনটি শুরু হয়েছিল, কিন্তু সেটা হাইজ্যাক্ট হয়ে যায় এক্সট্রিমিস্ট ফ্যাকশনস দ্বারা, চরমপন্থী গোষ্ঠীগুলোর দ্বারা, যারা কিনা বাংলাদেশের সকল ডেমোক্রেটিক ফাউন্ডেশন, বাংলাদেশের গণতন্ত্রের সকল ভিত্তি, সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে একেবারে ছত্রভঙ্গ করে দিতে চায়, ভেঙে চুরে ছারখার করে দিতে চায়। শেখ হাসিনা ডিসম্যান্টেল শব্দটা ব্যবহার করেছিলেন, ডিসম্যান্টেল করে দিতে চায়। সেরকম একটা চরমপন্থী গোষ্ঠীগুলো এসে তখন ছাত্রদের ওই আন্দোলনকে দখলে নিয়ে নেয়। শেখ হাসিনা বলেন দ্য এক্সপ্লোশন অফ ভায়োলেন্স, যে ধরনের ভয়াবহ সহিংসতার স্ফুরণ ঘটেছিল 2024-এর জুলাই আগস্ট আন্দোলনের সময়, যেভাবে এর পরপরই ইউনূস সরকার ক্ষমতায় এসে বাংলাদেশে আওয়ামী লীগের মতো একটা জনপ্রিয় রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করলো, এবং যেভাবে একটা গোষ্ঠীকে খুশি করতে ইউনূস সরকার তার ক্ষমতা কুক্ষিগত করতে ওই একটা বিশেষ গোষ্ঠীকে খুশি রাখতে সরকার পরিচালনা করে যাচ্ছে, তাতে বুঝতে অসুবিধা হয় না যে এই পুরো ঘটনাটা একটা পূর্ব পরিকল্পিত অভ্যুত্থানের মতো ছিল, যে অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে বা যে অভ্যুত্থানটি বাস্তবায়ন করেছে চরমপন্থী গোষ্ঠীগুলো। কাজেই শেখ হাসিনা বারবারই সংবাদ মাধ্যমগুলোকে বলেছিলেন যে ইফ ইট ওয়ার জেনুইনলি আ পপুলার মুভমেন্ট, তাহলে কি কারণে একটা সুষ্ঠু অবাধ নির্বাচন দিতে ওই আন্দোলনের পরে যে সরকার গঠিত হয়েছে মানে ইউনূস সরকার আপত্তি করবে। শেখ হাসিনা সে সূত্র ধরে এই ফার্স্ট পোস্টকে ওসমান হাদির ওপর আততায়ীদের গুলিতে ওসমান হাদি নিহত হওয়ার যে ঘটনা, সেই ঘটনার বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে সেই একই কথা বলেছেন। তিনি বলেছেন যে ওই চরমপন্থী গোষ্ঠীর উত্থানের ফলেই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে তারই ধারাবাহিকতায় এমন ঘটনা ঘটতে পেরেছে। এবং শেখ হাসিনা গুরুত্বপূর্ণ যে কথাটা বলেছেন সেটা হচ্ছে এক ধরনের হিংসা, বিদ্বেষ, ক্ষোভ, হস্টাইলিটি ম্যানুফ্যাকচার করা হচ্ছে। হিংসা, বিদ্বেষ, ক্ষোভ এক রকমের মনে হচ্ছে যে একটা কারখানায় তৈরি হচ্ছে, মানে প্রস্তুত করা হচ্ছে। এক্সট্রিমিস্টরা, চরমপন্থীরা যে ধরনের হিংসা, বিদ্বেষ, ক্ষোভ
ক্ষোভ ম্যানুফ্যাকচার করছে, তৈরি করছে, যারা কিনা ইউনূস সরকারের সময় অত্যন্ত শক্তিশালী হয়ে উঠেছে, তারা সেই ক্ষোভ, বিদ্বেষ, ঘৃণার ওপরে ভর করে এই যে হাদির ঘটনার পরপর যে প্রতিক্রিয়া দেখিয়েছে, হাদির মৃত্যুর পরপর তারা যে ভারতীয় এম্বাসির দিকে মার্চ নিয়ে ছুটে গেছে, কিংবা মিডিয়া অফিস, সংবাদ মাধ্যম প্রতিষ্ঠানগুলোর ওপর হামলা চালিয়েছে, কিংবা তারা যে দীপুচন্দ্র দাসের মতো, মানে ওই ঘটনার যেদিন ঘটছে, মানে চারদিকে বাংলাদেশ বিক্ষুব্ধ ওসমান হাদির মৃত্যুর ঘটনায়, সে সময়েই যে একজন গার্মেন্টস শ্রমিক, যিনি একজন সংখ্যালঘু সদস্য, তাকে হত্যা করা হলো, যেটা মানে পুড়িয়ে পিটিয়ে হত্যা করা হলো, যে ঘটনাটা ভারতীয় সংবাদ মাধ্যমে ব্যাপকভাবে নজরে এসেছে, আলোচিত হচ্ছে, হিন্দু সংখ্যালঘুদের ওপর ইউনূস সরকারের আমলে নির্যাতনের একটা নমুনা হিসেবে শেখ হাসিনা বলছেন যে এই প্রত্যেকটা ঘটনা আসলে ঘটতে পেরেছে কারণ একটা হিংসা, বিদ্বেষ, ক্ষোভ বাংলাদেশে এই চরমপন্থী গোষ্ঠীগুলো দানা বেঁধে উঠতে সাহায্য করছে, তারা এগুলো উস্কে দিচ্ছে। এবং শেখ হাসিনা বলছেন যে সেই হিংসা, বিদ্বেষ, ক্ষোভই তাকে এবং তার পরিবারকে দেশ ছেড়ে জীবন রক্ষার্থে ভারতে চলে আসতে বাধ্য করেছে। শেখ হাসিনা তার সাক্ষাৎকারগুলোতে যে কথাগুলো বলে আসছিলেন 2024-এর জুলাই আগস্টের ঘটনা ব্যাখ্যায়, ওসমান হাদির মৃত্যুর পর যা ঘটেছে, কিংবা ওসমান হাদি কেন নিহত হলেন সে প্রশ্নের উত্তরে যখন তিনি প্রথম কোনো সংবাদ মাধ্যমের সাথে তার প্রতিক্রিয়া ব্যক্ত করলেন, তিনি আবারও আঙুল তুলেছেন সেই গোষ্ঠীটির দিকেই যারা আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করেছে এবং যারা সারা বাংলাদেশে এক ধরনের হিংসা, বিদ্বেষ, ক্ষোভের রাজত্ব কায়েম করতে চাইছে। শেখ হাসিনা তার এই সাক্ষাৎকারটিতে, সম্ভবত এটি একটি পূর্ণাঙ্গ সাক্ষাৎকার নয়, ফার্স্ট পোস্টের প্রতিবেদনে সাক্ষাৎকারটির কথা যেভাবে উদ্ধৃত হয়েছে, কিংবা ফার্স্ট পোস্টের ওয়েবসাইটে কিংবা ফেসবুক পেজে যেভাবে শেখ হাসিনার উদ্ধৃতিগুলো ব্যবহৃত হয়েছে, তাতে ধারণা করা যায় যে শেখ হাসিনার সঙ্গে ইমেইল যোগাযোগে ফার্স্ট পোস্ট তার কাছে আসলে বাংলাদেশের এই আলোড়ন তোলা হত্যাকাণ্ড এবং তারপর যে ভয়াবহ প্রতিক্রিয়া, সেসব বিষয়ে শেখ হাসিনার মুখ থেকে তার প্রতিক্রিয়া, তার মন্তব্য শুনতে চেয়েছিলেন। শেখ হাসিনা বলছেন, ইন্ডিয়া সিজ দ্য ক্যাওস, মানে ইন্ডিয়া এই ভয়াবহ বিশৃঙ্খল পরিস্থিতি ভারত দেখে, ভারত সংখ্যালঘুদের উপর নির্যাতনের ঘটনার দিকে দেখে এবং ভারত লক্ষ্য করে যে ভারত বাংলাদেশ মিলে, উনি ব্যবহার করছেন এভরিথিং উই বিল্ড টুগেদার, যে যা যা গড়ে তোলা হয়েছিল তার সবকিছু কিভাবে ভেঙে পড়ছে। মানে ভারত বাংলাদেশ সম্পর্কটা তো তলানিতে গিয়ে ঠেকেছে ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর থেকে। আরেক দফা ভারতের প্রতি, মানে ভারত বাংলাদেশ সম্পর্কের যে অবনতি, সেটা আরেক দফা অত্যন্ত দ্রুততার দিকে, একরকম মনে হচ্ছে সম্পর্ক শেষ হওয়ার পথে এগিয়ে যাচ্ছে। শেখ হাসিনা বলছেন যে যখন কোনো একটা দেশ একটা সাধারণ আইন শৃঙ্খলা পরিস্থিতিও বজায় রাখতে পারে না, মানে বেসিক অর্ডারটুকু মেইনটেইন করতে পারে না, তখন সে দেশের আসলে আর আন্তর্জাতিক সভায়, আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে কোনো বিশ্বাসযোগ্যতা বা ক্রেডিবিলিটি থাকে না। শেখ হাসিনা বলছেন ইউনূস সরকারের আমলে সেটাই বাংলাদেশের বাস্তবতা হয়ে উঠেছে। আসসালামু আলাইকুম দর্শক, এনসিপির নেতা খুলনায়, আমরা এর আগে বলেছি, যাই শুনেছে তাই সেই বলেছে, হাদির মতো করে, হাদির স্টাইল, হাদিকে যেভাবে মাথায় হিট করা হয়েছে, এই খুলনার ছেলেটাকেও হিট করা হয়েছে। কিন্তু এখন থলের বিড়াল বের হয়ে আসছে। ঘাট থেকে দেখা গেল যে ঘটনা তো বাবু যা জেনেছি আমরা তা না, মাল আসলে অন্য জিনিস। তিনি প্রায় জলসা করতে, মাস্তি করতে, মজমা করতে ওখানে যান এবং সেখানে তিনি, এক এক মানুষের এক এক প্রবৃত্তি থাকে, তার নারী পার্টনাররাও থাকে, থাকতেই পারে, তারা সেখানে আমোদ ফুর্তি করেন। পুরোটাই শুনবেন, পুরো ঘটনাটাই শুনবেন, কিন্তু আমরা বিস্তারিত আপনাদেরকে জানাবো। কিন্তু আমরা যেটা ভেবেছিলাম যে আরেকজন বিপ্লবী, তিনিও বোধহয়, এই ভদ্রলোকও বোধহয় সাংঘাতিক বিপ্লবী একজন কেউ হবেন, হ্যাঁ, যশোরের যে বিপ্লবী কেউ আবার কি শেষ করে দেওয়া হলো কিনা হাদির মতো করে, ব্যাপারটা এই জায়গায় না। ইন্টারেস্টিং কি জানেন,
এনসিপি কোথায় যেন খুঁজে খুঁজে এদেরকে বের করে। এই যে ওসমান হাদিকে যে শুট করেছে এই ছেলেটা, সেই ছেলেটা ফয়সাল হাদির প্রচার প্রচারণায় চলতো, ঘুরতো। এর আগের কিছু উদাহরণ আপনাদেরকে বলি। নারায়ণগঞ্জে এনসিপির এক আহ্বায়ক ধরা, এনসিপি না, সে হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক, সমন্বয়ক ধরা পড়েছিল। সে বাবা ব্যবসা করে, বহু পুরান আমল, হসপিটালের ভিতরে করে। তারপরে ময়মনসিংহের ফুলপুরের একেবারে উপজেলার এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তথা এনসিপি আর কি, তাদের সমন্বয়ক, উপজেলার সমন্বয়ক, সহ সমন্বয়ক ধরা পড়েছিল। ওনারা আবার এক খিস্তি উপরে অবৈধ কোনো কিছু করেন না, মানে অপবিত্র, নাপাক। হ্যাঁ, তারা পবিত্র জিনিস, হালাল জিনিসের ব্যবসা করেন। হালাল জিনিস হলো ইন্ডিয়ার চিনি আনেন, দারুচিনি আনেন, এলাচ আনেন, এই টাইপের জিনিস নিয়ে বস্তা ভর্তি গোডাউন সহ আর্মির হাতে ধরা খেয়েছিল। তো এরা এই পিস গুলাকে কোত্থেকে জোগাড় করে? এখন এই যশোরের পিসের যেই কাহিনী বর্ণনা পাইলাম সেটা হলো, এবং তার মাথায় যে লেগেছে, মাথায় চামড়া টামড়া ফুটো হয়ে গেছে, এরকম কাহিনী শুনতেছি, পত্রপত্রিকা আসছে। এখন অবস্থা আশঙ্কা মুক্ত, ডাক্তারের বরাত দিয়ে মিডিয়ায় খবর আসছে যে তিনি আশঙ্কা মুক্ত, যেখানে মাস্তি করেন। এবং আমরা ওই কার্তুজের ছবিটা দেখেছি, গুলির ছবিটা দেখলাম, মিডিয়াতে আছে, সোশ্যাল মিডিয়াও আসছে। সেই ছবি দেখে আমাদের যে ধারণা বা আমরা যতটুকু বুঝি, সম্ভবত এটা বন্দুক টন্দুকের গুলি হতে পারে। এবং এটা আসলে তার টাটার মাথা তাল্লু টার্গেট করে দিচ্ছিল, নাকি নিজেরা আবার হাতাহাতি করতে গিয়ে ফুটছে, আমার এরকমও কেন যেন আশঙ্কা হচ্ছে। যাক, ওই ছড়া গুলি টাইপের কিছু একটা, সেটা নিয়ে এই যাত্রায় ভদ্রলোক বলছি বেঁচে গেলেন আর কি। কিন্তু কাহিনী খুব ইন্টারেস্টিং, ভেতরের খবর খুব মজাদার। এনসিপির নেতাকে গুলি, সঙ্গী নারীকে খুঁজছে পুলিশ, মাদক উদ্ধার। বাড়ির মালিকের স্ত্রী বলেন, স্বামী স্ত্রী পরিচয়ে তন্নি নামে এক তরুণী 1 মাস আগে নিচতলার ফ্ল্যাটটি ভাড়া নেন। আচ্ছা, এনসিপির সহযোগী সংগঠন শ্রমিক শক্তির, আবার ডাকসাইটের নেতা, বড় নেতা কিন্তু, আপনার এই কেন্দ্রীয় পর্যায়ের সে নেতা। খুলনা বিভাগীয় প্রধান মোতালেব শিকদারকে গুলির ঘটনায় তার সঙ্গে থাকা এক নারী সঙ্গীকে খুঁজছে পুলিশ। তাদের বাসা থেকে পুলিশ বিভিন্ন মাদকের আলামত সংগ্রহ করেছে। সোমবার দুপুরে নগরীর সোনাডাঙ্গায়, এর আগে আমি ঘটনাটা আপনাদেরকে বলেছি, খুলনা মহানগর পুলিশের উপকমিশনার মুজাম্মেল তাজুল ইসলাম বলেন। কি বলেন একটু চলেন ওনার মুখ দিয়ে খানিক কয়েক সেকেন্ড শুনি। এরা প্রায় সময় এখানে আসতো এবং বিভিন্ন ধরনের মাদক সেবন করত। এবং মানে ওনার বক্তব্যটা পুরোটা যদি শোনেন তাহলে বুঝে যাবেন যে ওই ভদ্রলোক যে আকাম কুকাম করতে গিয়া এই ঘটনার মধ্যে, এবং তারা ওই গ্যাংয়ের, বাছাইকৃত গ্যাংয়ের। প্রাথমিক তদন্তে পাওয়া গেছে তারা এখানে অসামাজিক কার্যকলাপে জড়িত ছিলেন এবং নিজেদের মধ্যে কোন্দলের কারণে এই ঘটনা ঘটেছে। মোতালেব শিকদার সোনাডাঙ্গা শেখপাড়া পল্লী মঙ্গল স্কুল এলাকার মৃত মুসলিম শিকদারের ছেলে। তিনি জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় কমিটির সংগঠক, বড় নেতা। সোনাডাঙ্গা থানা, এর ছবি আছে আমার হাতে, ছবিতে সব কয়টা জিনিসই মার্কা মারা জিনিস আর কি। তাস আছে, বোতল আছে, সিগারেট আছে, আরো লাল লাল নীল নীল কি কি যেন দেখা যায়। যাক, সবগুলো আমি চিনিও না। হ্যাঁ, চেনার দরকারও নাই, বুড়ো চেনা, এগুলো চেনার দরকার নেই। আল আকসা মসজিদ সরণির 109 নম্বর রোডের মুক্তা হাউসের নিচতলায় গুলির ঘটনা ঘটেছে। সিসিটিভি ক্যামেরার ভিডিওতে দেখা গেছে শনিবার রাত থেকে মোতালেব টানা সেই ফ্ল্যাটে ছিলেন। ঘটনার পরপরই উপস্থিত জনতা তাকে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান, পরে মাথার সিটি স্ক্যান করার জন্য তাকে সিটি ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাওয়া হয়। ও পিসে ধরা দরকার। গুলিটি তার বাম কানের চামড়া ভেদ করে বের হয়ে গেছে, এতে রক্তক্ষরণ হলেও তিনি প্রাণে বেঁচে যান। মোতালেব এখন শঙ্কামুক্ত বলে জানিয়েছেন খুলনা মেডিকেল কলেজের চিকিৎসকরা। তার মাথার বাম পাশে লেগেছিল। মুক্তা হাউসের মালিকের স্ত্রী বলছেন, স্বামী স্ত্রী পরিচয়ে তন্নি নামে এক তরুণী 1 মাস আগে ফ্ল্যাটটি ভাড়া নেয়। তিনি নিজেকে এনজিও কর্মী হিসেবে পরিচয় দেন, প্রায় বাড়ির বাইরে থাকতেন। যা হয় আর কি এসব ক্ষেত্রে। ঘটনার পর তন্নি নামের ওই নারী পলাতক রয়েছেন, তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে। নিশ্চয়ই এটা খুব সহজেই বের হবে। এটার জন্য ওই হাদির ঘটনায় যেরকম ইন্টারন্যাশনাল ইনভেস্টিগেশনের প্রয়োজন পড়তে পারে, সেই দিকে যায় নাই। খুলনা মহানগর উপকমিশনার তিনি বলছেন, ওই ফ্ল্যাট থেকে মাদকের বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় আরো অনেকে জড়িত, মানে আরো আছে। তারাও কি এনসিপির ভাই নাকি? হতে পারে, দেখা যাক না। হ্যাঁ, জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে। মোতালেবকে খুব কাছে থেকে মাথায় গুলি করা হয়েছে। কিছুদিনের মধ্যে খুলনার একটি বিভাগীয় শ্রমিক সমাবেশ করা হয়েছিল, সেটা নিয়ে ইন্টারনাল গন্ডগোল থাকতে পারে।
আমি শুধু এটুকু বলবো, এনসিপি দলটা, আমি একজনের সোশ্যাল মিডিয়া একটা বক্তব্য শুনছি, তিনি বলছেন যে এই এনসিপি দেশের বাইরের একজন ব্লগারের নাম, পিনাকি ভট্টাচার্যের নাম করে, যে পিনাকি, ইলিয়াস হোসেন, এদের কথা শুনতে শুনতে এরা শহীদ মিনারে এদের উৎপত্তি হয়েছিল, কিন্তু এখন এসে প্রেস ক্লাবে 10,000 টাকা ভাড়ার রুমে ঢুকছে, মানে অবনতি বুঝাইতে গিয়ে। আর এই যে পিস গুলাকে সারা দেশ থেকে খুঁজে খুঁজে এনসিপিতে নিছে, এইটাও এদের কত বড় মরণ কামড় দিচ্ছে, এটা ওসমান হাদির পরে আরো বিভিন্ন ঘটনায় বোধহয় আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাবে। এবং দেখবেন সামনে সরকার পরিবর্তনে অন্য এনসিপি তো আর ক্ষমতায় আসছে না, অন্য যেই দলই ক্ষমতায় আসুক, এনসিপির এই পার্টিটা, এই যে যেগুলোকে বাছাইকৃত মাল, যারা এইসব কর্মকাণ্ডে জড়িত, এরা সুর করে আগে ক্ষমতাসীন দলে জয়েন করবে এনসিপি ফেলায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।